শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আজকের উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান ক্লাস শুরু করছি। আমি আফজাল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক, লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। প্রিয় বন্ধুরা, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। দ্বিতীয় পত্র ক্লাসে আজ তোমাদের সামনে আমি যে অধ্যায়টি নিয়ে হাজির হয়েছি সেই অধ্যায়টি এর আগেও আলোচনা করা হয়েছে। তোমার কলেজের নিকটবর্তী রাস্তাটি যখন পাকাকরণ করা হয়েছে, অর্থাৎ এটা তো কাঁচা রাস্তা ছিল এক সময়, যখন পাকাকরণ করা হয়েছে কারা কাজটা করেছে? শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এই কাঁচা রাস্তাকে পাকাকরণে যারা কাজ করেছেন এবং দেখাশোনা করেছেন, এটার মান নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ করেছেন, তারা কি সবাই সরকারি লোক? না, তাদের কেউ সরকারি, কেউ সাধারণ জনগণের মধ্য থেকে, আবার কেউ বেসরকারি পর্যায়ে কর্মরত। কাজটির দায়িত্ব বা সরকার থেকে সাধারণ জনগণকে, অর্থাৎ সাধারণ জনগণের মধ্য থেকে কেউ কি করে পেলেন? প্রতিযোগিতা করেই বা তাদের এই কাজটি কেন নিতে হলো? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে এই প্রশ্নটি আসা তো খুবই স্বাভাবিক যে কাজ করাচ্ছে সরকার, সরকারি লোক দিয়ে কাজ করাতে পারত, কিন্তু এই কাজটি যারা করেছেন তোমরা খেয়াল করেছো যে তারা হয়তো তোমাদের পরিচিত লোক, তোমরা আগে থেকেই জানো তারা কোনো সরকারি চাকরি করে না, কিন্তু এই কাজটির দায়িত্ব তারা পেয়েছে। আবার দেখাশোনা করার জন্য অন্য ধরনের লোকজন ছিল, মান নিয়ন্ত্রণ করার জন্য সরকারি কিছু লোক ছিল। এই ধরনের বিষয়গুলো কেন প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ জনগণের মধ্য থেকে বিশেষ কিছু ব্যক্তি নিয়েছেন বা পেয়েছেন? আমাদের মনে যখন এই প্রশ্নটি আসে, অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারো, প্রতিযোগিতার মাধ্যমে যখন এই কাজটি কাউকে দেওয়া হলো বা যিনি পেয়েছেন তাকে আমরা কন্ট্রাক্টর বা ঠিকাদার বা কন্ট্রাক্টর এই কাজটি পেয়েছেন, অবশ্যই প্রতিযোগিতার মাধ্যমে পেয়েছেন। আর এই ঠিকাদার বা কন্ট্রাক্টর যখন কাজটি পেয়েছেন, এই কাজটি পাওয়ার জন্য তাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আসতে হয়েছে। আবার ঠিকাদারদের মধ্যেও বিভিন্ন লেভেল রয়েছে। কি পরিমাণ টাকার জন্য, অর্থাৎ কি পরিমাণ টাকার কাজের জন্য, কত বড় কাজের জন্য কোন ধরনের ঠিকাদার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে, সেই ধরনের একটা লিমিটেশন রয়েছে। এই ঠিকাদার যে প্রতিযোগিতার মাধ্যমে কাজটি পেয়েছেন, এই প্রতিযোগিতার আয়োজনটি যদি ম্যানুয়ালি হয় আমরা তাকে টেন্ডার বা দরপত্র বলি। আর সেটা যদি অনলাইন ভিত্তিক ডিজিটালি হয়, এখন আধুনিক যুগ, ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি খুবই বেশি। তোমরা জানো, তোমরা এখন ঘরে বসে সারা বিশ্বের খবরাখবর পাও, মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে আপনজনদের সাথে যোগাযোগ করতে পারো, ভিডিও কল করতে পারো, হোয়াটসঅ্যাপে কল করতে পারো, মেসেঞ্জারে কল করতে পারো, দেখতে পারো আপনজনেরা হাজার হাজার মাইল দূর থেকে কিভাবে চলছে, কি করছে, কিভাবে কথা বলছে, কি অবস্থায় তোমার সাথে কথা বলছে। এই ধরনের ডিজিটাল অবস্থায় যদি অনলাইন ভিত্তিক ডিজিটালি
এই দরপত্রটা করা হয় সেটাকে আমরা বলি ই টেন্ডার। টেন্ডার বা দরপত্র হলো জবাবদিহিতা নিশ্চিতকরণের একটি অন্যতম মাধ্যম। প্রতিযোগিতার মাধ্যমে দুর্নীতি রোধে মুখ্য ভূমিকা রাখে এই টেন্ডার বা ই টেন্ডার। টেন্ডারের মাধ্যমে যখন প্রতিযোগিতা করে কেউ কাজটি পায়, তখন দুর্নীতি রোধে এটা মুখ্য ভূমিকা রাখে। কারণ দুর্নীতি করে কাউকে কাজটি পাইয়ে দেয়া বা কাউকে কাজটি দিয়ে দেয়া, এই ধরনের কাজ থেকে অনেকটাই বিরত থাকতে হয়, অবৈধ কাজ থেকে বিরত থাকতে হয় এই টেন্ডারের প্রক্রিয়াটা বাধ্যতামূলক হওয়ার কারণে। বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি যাই হোক, বিভিন্ন প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বাইরে কোনো কিছু ক্রয়, কোনো কিছু উৎপাদন, কোনো কিছু নির্মাণ, এটা সরকারি বেসরকারি উভয় পর্যায়েই একটা আইন থাকে, বিধান থাকে যে এত টাকার বেশি বা এত পরিমাণ অর্থের বেশি মূল্যের কোনো কাজ করতে হলে টেন্ডারের মাধ্যমে করতে হবে। টেন্ডারের মাধ্যমে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় সর্বনিম্ন দরদাতা এবং নির্দিষ্ট মান বজায় রেখে কাজটি করবেন এমন দরদাতাই টেন্ডারটি পেয়ে যান। এই টেন্ডারের ব্যবস্থা করাটা বাধ্যতামূলক যখন ওই প্রতিষ্ঠানের বিধিবিধান অনুযায়ী টেন্ডার ছাড়া কাজটি দেওয়া যাবে না, তখন টেন্ডার করা হয় এবং টেন্ডারের মাধ্যমে যিনি কাজটি পান তাকে আমরা কন্ট্রাক্টর বা ঠিকাদার বলি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো আমাদের আজকের পাঠ উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। এই উৎপাদন ব্যয় হিসাবের আমরা আজকে টেন্ডার বা দরপত্র নিয়ে কথা বলবো, আলোচনা করব, নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব এবং উদ্দীপকের আলোকে টেন্ডার মূল্য কি করে নির্ধারণ করতে হয়, কোন পণ্য উৎপাদনে উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়, সেগুলো আমরা নির্ণয় করব। আজকের এই আয়োজনে আমরা যা অর্জন করবে বলে আশা করি, 1, টেন্ডার বা দরপত্র কি তা বলতে পারবে না প্রিয় শিক্ষার্থীরা? এরই মধ্যে তো তোমাদের মধ্যে আলোচনা হয়ে গেছে, তোমাদের সাথে আমি কথা বলে ফেলছি যে টেন্ডার বা দরপত্র কি সেটা তোমরা বলতে পারবে। 2, টেন্ডার বা ই টেন্ডারের প্রয়োজনীয়তা কি, কি কারণে সেটা করার প্রয়োজন পড়ে। 3, পূর্ব অভিজ্ঞতার প্রেক্ষিতে কোনো ব্যয়কে ভিত্তি ধরে অন্যান্য উপরিব্যয় সমূহের শতকরা হার নির্ণয় করতে পারবে। 4, উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারবে। এবং 5, টেন্ডার মূল্য বা দরপত্র মূল্য নির্ধারণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় এবং শিকনফল, 5টি শিকনফল নিয়ে আজ আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। এই শিকনফলগুলো যদি এই ক্লাসের শেষে আমরা অর্জন করতে পারি, সেটাই আমাদের সার্থকতা। একটি উদ্দীপক, মানিক রতন লিমিটেডের উৎপাদন বিষয়ক তথ্যাবলী নিম্ন। মজুদ কাঁচামাল, অর্থাৎ কাঁচামালের মজুদ 1/1/2020 খ্রিস্টাব্দ 5 লক্ষ টাকা। 31 ডিসেম্বর 31/12/2020 খ্রিস্টাব্দ 3,50,000 টাকা। কাঁচামাল ক্রয় 22,40,000 টাকা। উৎপাদন মজুরি 10,20,000 টাকা। কারখানা উপরিব্যয় 2,04,000 টাকা। অফিস ভাড়া, বিদ্যুৎ ও অন্যান্য 1,02,000 টাকা এবং অফিস কর্মকর্তা ও কর্মচারীর বেতন 51,000 টাকা। মানিক রতন লিমিটেডের উৎপাদনের 1 বছরের যে তথ্যগুলো এখানে উপস্থাপন করা হলো, সেই তথ্যগুলোর মধ্যে রয়েছে কাঁচামাল, অর্থাৎ একটি পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রধান পণ্যটি
কাঁচামাল। আমরা যদি বিল্ডিং তৈরি করতে চাই, কাঁচামাল হবে ইট, সিমেন্ট, বালি। যদি আমরা বিস্কিট কেক তৈরি করতে যাই, কাঁচামাল হবে ময়দা, চিনি বা আরো অন্যান্য জিনিস। এরকম কোনো পণ্য উৎপাদন, আমরা যদি টেবিল চেয়ার বানাইতে যাই, সেক্ষেত্রে কাঠ, প্লাইউড, এগুলো হবে কাঁচামাল। তাহলে এই মানিক রতন লিমিটেডের কাঁচামালের দুইটি মজুদ উল্লেখ রয়েছে। একটা হলো প্রারম্ভিক মজুদ 5 লক্ষ টাকা, আর একটা হলো কাঁচামালের সমাপনী মজুদ 3,50,000 টাকা। আবার কাঁচামাল ক্রয় রয়েছে 22,40,000 টাকা। আর আমরা জানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদন মজুরি একটা প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ ব্যয়। সেই উৎপাদন মজুরির পরিমাণ দেওয়া আছে, কারখানায় উপরি ব্যয় বা ফ্যাক্টরি ওভারহেড উল্লেখ করা আছে। অফিস ভাড়া, বিদ্যুৎ, অন্যান্য আর অফিস কর্মকর্তা কর্মচারীর বেতন, দুইটাকে আমরা বলি অফিস উপরি ব্যয়। তোমাদের করণীয়, আমরা এই উদ্দীপকের আলোকে কি করব? ক, মজুরির উপর কারখানা উপরি ব্যয় এবং প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরা হার নির্ণয়। খ, উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা মোট ব্যয় পর্যন্ত। এবং গ, প্রতিষ্ঠানটি একটি দরপত্রে অংশগ্রহণ করতে চায়, অর্থাৎ টেন্ডারে অংশগ্রহণ করতে চায়, যেটায় কাঁচামাল ব্যয় হবে 30 লক্ষ টাকা এবং মজুরি ব্যয় প্রাক্কলন করা হয় 20 লক্ষ টাকা। মোট ব্যয়ের উপর 10% মুনাফা দরে দরপত্র মূল্য নির্ধারণ করে। মোট ব্যয়ের উপর 10% মুনাফা দরে দরপত্র মূল্য নির্ধারণ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের করণীয়গুলো আমরা দেখে নিলাম। ক, খ এবং গ এর করণীয়গুলো আমরা প্রস্তুত করব। তার আগে আমি আবার বলে নিই, আমাদেরকে দরপত্রের কাজটি করতে হলে যে বিষয়গুলো প্রয়োজন, সেটা কিন্তু আমাদের ক এর সমাধানই করতে বলা হয়ে গেছে। কারণ দরপত্র অংশগ্রহণ করতে গেলে, দরপত্র যখন আমরা অংশগ্রহণ করতে যাব, আমরা কাঁচামাল এবং মজুরি ব্যয়টা হয়তো আগেই নির্ধারণ করে ফেললাম ওই দরপত্রের অনুযায়ী, কিন্তু অন্যান্য ব্যয়গুলো অতীত অভিজ্ঞতা থেকে আমাদেরকে বের করতে হবে। যেমন পূর্ববর্তী সময়ে যখন আমরা কোনো পণ্য উৎপাদন করেছি, তখন কি পরিমাণ কারখানা উপরিব্যয় হয়েছে, কি পরিমাণ প্রশাসনিক উপরিব্যয় হয়েছে, সেটার হার বা পার্সেন্টেজ নির্ণয় করে তারপরে আমরা দরপত্র মূল্যটা নির্ধারণ করব। এই দরপত্র মূল্য নির্ধারণ করতে যদি আমাদের ব্যত্যয় ঘটে, যদি যথাযথভাবে আমরা দরপত্র মূল্য নির্ধারণ করতে না পারি, সেই ক্ষেত্রে হয় দরপত্র ওভার মূল্যায়ন হয়ে যাবে অথবা কম মূল্যায়ন হয়ে যাবে। এই কম মূল্যায়ন এবং ওভার বা বেশি মূল্যায়ন করার কারণে আমরা টেন্ডারটা নাও পেতে পারি, আবার টেন্ডার পাওয়ার পরেও আমরা কাজ করে লাভবান নাও হতে পারি, ইভেন ক্ষতিগ্রস্তও হতে পারি। এই জন্য দরপত্র মূল্য নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের করণীয়গুলো শুরুতেই ক, মজুরির উপর কারখানা উপরিব্যয় এবং প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয়। আমরা ক এর সমাধান লক্ষ্য করি। মজুরির উপর কারখানা উপরিব্যয়ের হার বলা হয়েছে, মজুরির উপর কারখানা উপরিব্যয়ের হার, অর্থাৎ আমরা মজুরির উপর কারখানা উপরিব্যয় হার নির্ণয়ে কারখানা উপরিব্যয়কে মজুরি দ্বারা ভাগ করব, এবং যেহেতু শতকরা হার বের করতে বলা হয়েছে, 100 দ্বারা গুণ করব। কারখানা উপরিব্যয়কে মজুরি দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব, তাহলে মজুরির উপর কারখানা উপরিব্যয়ের হার নির্ণয় করা হয়ে যাবে। আমাদের এই উদ্দীপকের আলোকে কারখানা উপরিব্যয় উল্লেখ রয়েছে 2,04,000 টাকা, আর উৎপাদন মজুরি উল্লেখ রয়েছে 10,20,000 টাকা। তাকে 100 দ্বারা গুণ করব, অর্থাৎ 2,04,000 টাকাকে 100 দ্বারা আগে গুণ করে নেব, তারপরে 10,20,000 দ্বারা ভাগ করব। ভাগ করলে বের হবে 20, অর্থাৎ 20%। তাহলে আমরা ক
এর সমাধানের প্রথম অংশ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের হার পেয়ে গেলাম 20%। দ্বিতীয় অংশে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে মজুরির উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয়। প্রশাসনিক উপরিব্যয় এর শতকরা হার নির্ণয় করতে হলে প্রশাসনিক উপরিব্যয় লিখে তাকে উৎপাদন মজুরি দ্বারা ভাগ করতে হবে। কারখানা উপরিব্যয়ের হারের ক্ষেত্রে যেমন কারখানা উপরিব্যয়কে উৎপাদন মজুরি দ্বারা ভাগ করতে হয়েছে, প্রশাসনিক উপরিব্যয়ের হার বের করতে প্রশাসনিক উপরিব্যয়কে উৎপাদন মজুরি দ্বারা ভাগ করতে হবে এবং ভাগফলকে 100 দ্বারা গুণ করতে হবে। আমরা দশমিকের সমস্যা এড়ানোর জন্য প্রথমে কি করব, প্রশাসনিক উপরিব্যয়কে 100 দ্বারা গুণ করব, তারপর উৎপাদন মজুরি দ্বারা ভাগ করব। প্রশাসনিক উপরিব্যয় আমাদের উদ্দীপকে সরাসরি দেয়া নেই, কারণ প্রশাসনিক উপরিব্যয় দুইটি রয়েছে। দুইটি উপরিব্যয়ের যোগফল হবে প্রশাসনিক উপরিব্যয়। এই দুইটি উপরিব্যয়ের যোগফলকে আমরা প্রশাসনিক উপরিব্যয় হিসাবে এখানে লিখব। তাহলে দুইটি উপরিব্যয় কি কি আমরা দেখে নিই। প্রশাসনিক উপরিব্যয় হলো অফিস ভাড়া, বিদ্যুৎ ও অন্যান্য খরচ প্লাস অফিস কর্মকর্তা ও কর্মচারীর বেতন। এই দুইটার যোগফল হলো প্রশাসনিক উপরিব্যয়। উদ্দীপকে অফিস ভাড়া, বিদ্যুৎ ও অন্যান্য খরচ রয়েছে 1,02,000 টাকা, আর অফিস কর্মকর্তা কর্মচারীর বেতন রয়েছে 51,000 টাকা। তাহলে যোগফল দাঁড়ালো 1,53,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশাসনিক উপরিব্যয় পেয়ে গেলাম 1,53,000 টাকা। এখন আমরা আমাদের সূত্রে যাব। প্রশাসনিক উপরিব্যয় 1,53,000 টাকা উপরে লিখব, নিচে লিখব 10,20,000 টাকা উৎপাদন মজুরি, যেটি উদ্দীপকেই দেওয়া রয়েছে, তাকে গুণ করব 100 দ্বারা। তাহলে আমাদের প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার দাঁড়াবে 15%। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক এর সমাধান সম্পন্ন করে ফেললাম। মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার বের হলো 20% এবং মজুরির উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার বের হলো 15%। ক এর সমাধানের পর আমরা খ এর সমাধানের দিকে অগ্রসর হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের খ এর সমাধানে করতে বলা হয়েছে উৎপাদন ব্যয় বিবরণ। কস্ট শিট, যেটাকে ইংরেজিতে বলা হয়, এই উৎপাদন ব্যয় বিবরণীর শুরু হবে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। শিক্ষার্থীবৃন্দ, প্রারম্ভিক মজুদ মানে 2021 সালের বা 20 সালের, এটা 20 সালের উদ্দীপক ছিল, 2020 সালের 1 জানুয়ারি তারিখে কাঁচামালের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 5 লক্ষ টাকা। এই প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে কাঁচামাল ক্রয় 22,40,000 টাকা যোগ করলে আমরা পাবো 27,40,000 টাকা। এই 27,40,000 টাকা হলো ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়। অর্থাৎ এই 27,40,000 টাকার কাঁচামাল রয়েছে যেটা ব্যবহার করা যাবে বা যেত। এখন আমরা তো 27,40,000 টাকার কাঁচামালই ব্যবহার করেছি এমনটা না। যদি 27,40,000 টাকার কাঁচামালই ব্যবহার করতাম তাহলে তো কাঁচামালের সমাপনী মজুদ থাকতো না। আমরা দেখতে পাচ্ছি 31শে ডিসেম্বর তারিখে কাঁচামালের সমাপনী মজুদ রয়েছে 3,50,000 টাকা। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ যে আমাদের 27,40,000 টাকার ব্যবহারযোগ্য কাঁচামাল থাকলেও আমরা ব্যবহার করেছি তা থেকে 3,50,000 টাকা কম। এই জন্য 3,50,000 টাকার কাঁচামাল অব্যবহৃত রয়ে গেছে, সমাপনী মজুদ রয়ে গেছে। তাহলে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় হলো 23,90,000 টাকা। অর্থাৎ ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় হতে কাঁচামালের সমাপনী মজুদের পরিমাণ বাদ দিলে বের হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, কস্ট অফ র মেটেরিয়ালস ইউজড। কস্ট অফ র মেটেরিয়ালস ইউজড অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ব্যয় হলো 23,90,000 টাকা। তাহলে আমরা বলতে পারি আমাদের এই উৎপাদন ব্যয় বিবরণীতে কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে 23,90,000 টাকা। এটা একটা প্রত্যক্ষ ব্যয়, তার সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে আমরা মুখ্য ব্যয় পেয়ে যাব। প্রত্যক্ষ মজুরি বলতে উৎপাদন মজুরি রয়েছে 10,20,000 টাকা। তাহলে আমাদের মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট হলো 34,10,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা
মুখ্য ব্যয় নির্ণয় পর্যন্ত আশা করি কোনো সমস্যার সম্মুখীন হবে না। ব্যবহৃত কাঁচামালের ব্যয় অর্থাৎ এই উদ্দীপকের আলোকে 2020 সালের যে উদ্দীপকটি, এই উদ্দীপকের আলোকে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল ব্যবহার হয়েছে 23,90,000 টাকা, আর উৎপাদন মজুরি 10,20,000 টাকা, যোগ করলে মুখ্য ব্যয় হবে 34,10,000 টাকা। মুখ্য ব্যয়ের মধ্যে আরেকটা খরচ আসতে পারে যদি থাকে অন্যান্য প্রত্যক্ষ খরচ। অন্যান্য প্রত্যক্ষ খরচ থাকলে সেটাও মুখ্য ব্যয়ের সাথে যোগ হবে। এই উদ্দীপকে অন্যান্য প্রত্যক্ষ কোনো খরচ নেই, এই জন্য আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে উৎপাদন মজুরি যোগ করে বের করলাম মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট। এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়, সেটা অনেক সময় কারখানা উপরিব্যয় নামেও থাকতে পারে অথবা ভাগে ভাগে থাকতে পারে, যেমন কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ, কারখানার অন্যান্য খরচ, কারখানার শ্রমিকের অন্যান্য মজুরি যেগুলো প্রত্যক্ষ মজুরি না, এই ধরনের ব্যয়গুলো হলো কারখানা উপরিব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে বের হবে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। আমাদের উদ্দীপকে কারখানা উপরিব্যয় রয়েছে 2,04,000 টাকা। মুখ্য ব্যয় আমরা বের করলাম 34,10,000 টাকা। এই 34,10,000 টাকার সাথে কারখানা উপরিব্যয় 2,04,000 টাকা যোগ করে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়ের পরিমাণ হলো 36,14,000 টাকা। তাহলে আমরা উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় পর্যন্ত কাজটি সম্পন্ন করলাম। কারখানা ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় যদি আমরা যোগ করি তাহলে বের হবে মোট ব্যয়। কিন্তু প্রশাসনিক উপরিব্যয় দুইটা ভাগে ভাগ করা ছিল, আমরা ক এর সমাধানেই প্রশাসনিক উপরিব্যয়ের পরিমাণ বের করেছি। এই প্রশাসনিক উপরিব্যয়ের পরিমাণটাই আমরা এখানে ক হতে নিয়ে আসব, সেটা হলো 1,53,000 টাকা। কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় 1,53,000 টাকা যোগ করে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর মোট ব্যয় নির্ণয় করে ফেললাম আমরা 37,67,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর যে মোট ব্যয় নির্ণয় পর্যন্ত কার্যটি আমরা ইতিমধ্যে সম্পন্ন করে ফেললাম। প্রতিটি ধাপই তোমাদের বোধগম্য হয়েছে বলে আমি আশা রাখি। আমরা আবার আলোচনা করে নিই। কাঁচামালের প্রারম্ভিক মজুত 5 লক্ষ টাকা, তার সাথে কাঁচামাল ক্রয় যোগ করে যে কাঁচামালের ব্যয়টা বের হবে সেটা হলো ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়, কস্ট অফ র মেটেরিয়ালস ইউজেবল। কস্ট অফ র মেটেরিয়ালস ইউজেবল অর্থাৎ ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়। সেটা থেকে সমাপনী মজুত অর্থাৎ কাঁচামালের সমাপনী মজুত বাদ দিলে বের হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, কস্ট অফ র মেটেরিয়ালস ইউজড। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি অর্থাৎ উৎপাদন মজুরি আর প্রত্যক্ষ অন্যান্য খরচ থাকলে সেটাও যোগ হবে, যোগ হয়ে বের হবে মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে বের হবে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়, আর কারখানা ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় যোগ করে আমাদের মোট ব্যয় নির্ণয় সম্পন্ন করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, খ এর সমাধানের পর আমরা সর্বশেষ আমাদের যে করণীয় প্রদত্ত উদ্দীপকের আলোকে আমরা গ এর সমাধান করব। গ এর সমাধানে আমাদেরকে টেন্ডার মূল্য বা দরপত্র মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। দরপত্র মূল্য নির্ণয় করতে আমাদের উদ্দীপকে শুরুতেই দেওয়া রয়েছে যে কাঁচামাল এবং মজুরির পরিমাণটা দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা মুখ্য ব্যয় এই দুইটা তথ্য থেকেই পেয়ে যাব। তাহলে দরপত্র মূল্য নির্ণয়ে কাঁচামাল ব্যয় হবে 30 লক্ষ টাকা, প্রত্যক্ষ মজুরি 20 লক্ষ টাকা, তাহলে মুখ্য ব্যয় হয়ে গেল 50 লক্ষ টাকা। এই পর্যন্ত আমরা সহজেই পেয়ে গেলাম যে দুইটা তথ্য উদ্দীপকেই দেওয়া রয়েছে। এখন আমাদের আরো দুইটা তথ্য দরকার। সেই দুইটা তথ্য হলো মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করব, যোগ করে বের করব কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। আবার এই কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় যোগ করে আমরা মোট ব্যয় বের করব। তারপরে আমরা যদি মুনাফা
নির্ণয়ের হার দেওয়া থাকে, সেই অনুযায়ী মুনাফা যুক্ত করে আমরা টেন্ডার মূল্য নির্ধারণ করি। কিন্তু শিক্ষার্থীরা একটু খেয়াল করো, উদ্দীপকের আলোকে করণীয়ের মধ্যে গ এর যে অংশ, সেখানে কাঁচামালের ব্যয় এবং প্রত্যক্ষ মজুরি ছাড়া আরেকটি তথ্যই রয়েছে যে মোট ব্যয়ের উপর 10% মুনাফায় দরপত্র দাখিল করতে হবে। অর্থাৎ আমাদের এই যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটির পরিচালক যারা বা যিনি প্রধান, যিনি ম্যানেজার বা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন টেন্ডারটা আমরা দাখিল করব, আমাদের মোট যে ব্যয় হবে তার উপরে 10% মুনাফা ধরে। কিন্তু মোট ব্যয় পর্যন্ত তো নির্ণয় করতে হবে। তথ্য দেয়া রয়েছে কাঁচামালের ব্যয় এবং প্রত্যক্ষ মজুরি। কাঁচামালের ব্যয় এবং প্রত্যক্ষ মজুরি দিয়ে আমরা মুখ্য ব্যয় পর্যন্ত নির্ণয় করতে পারলাম, কিন্তু বাকি দুইটা তথ্য আমরা অতীতের অভিজ্ঞতার প্রেক্ষিতে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও খেয়াল করো, অতীতের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা পার্সেন্টেজে, অর্থাৎ আমরা অতীতে যে পার্সেন্টেজগুলো বের করছি, অর্থাৎ প্রত্যক্ষ মজুরির উপরে কারখানা ও পরিবেশ শতকরা হার বের করছি, ওই শতকরা হারে আমরা কারখানা ও পরিবেশ নির্ণয় করে ফেলি। কারখানা ও পরিবেশ প্রত্যক্ষ মজুরির 20%, আমরা ক এর সমাধানে কারখানা ও পরিবেশ এর শতকরা হার বের করেছিলাম প্রত্যক্ষ মজুরির 20%। আমাদের এই উদ্দীপকে অর্থাৎ দরপত্র বা টেন্ডারের ক্ষেত্রে প্রত্যক্ষ মজুরি রয়েছে 20 লক্ষ টাকা। তাহলে এই 20 লক্ষ টাকার 20% হলো 4 লক্ষ টাকা। আমরা কারখানা ও পরিবেশ পেয়ে গেলাম 4 লক্ষ টাকা। মুখ্য ব্যয়ের সাথে কারখানা ও পরিবেশ যোগ হবে। মুখ্য ব্যয় রয়েছে 50 লক্ষ টাকা, কারখানা ও পরিবেশ 4 লক্ষ টাকা, যোগফল হলো 54 লক্ষ টাকা। মুখ্য ব্যয়ের সাথে কারখানা ও পরিবেশ যোগ করে আমরা পেয়ে যাই উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। এই উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়ের সাথে আমরা প্রশাসনিক উপরিব্যয় যোগ করব। সেই প্রশাসনিক উপরিব্যয়ও কিন্তু উদ্দীপকে উল্লেখ নেই, সেটাও আমরা কয় সমাধানে যে প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার বের করেছিলাম প্রত্যক্ষ মজুরির উপরে, সেই শতকরা হারটি বের করব। এই শতকরা হার 15% ছিল, আমরা 20 লক্ষ টাকার 15% 3 লক্ষ টাকা প্রশাসনিক উপরিব্যয় যোগ করব। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় যোগ করলে বের হবে মোট ব্যয়। তাহলে এই যে টেন্ডারটিতে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি, সেই টেন্ডারটিতে যদি আমরা অংশগ্রহণ করি, আমরা কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি হিসেবে ব্যয় হবে আমাদের মুখ্য ব্যয় 50 লক্ষ টাকা, তার সাথে অতীতের অভিজ্ঞতার প্রেক্ষিতে প্রত্যক্ষ মজুরির 20% যদি আমরা কারখানা ও পরিব্যয় ধরি, সেটা হলো 4 লক্ষ টাকা। মুখ্য ব্যয়ের সাথে কারখানা ও পরিব্যয় 4 লক্ষ যোগ করে 54 লক্ষ টাকা, সেটা হলো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। তার সাথে প্রশাসনিক উপরিব্যয় যোগ করে আমাদের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়ালো 57 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ব্যবসা করার উদ্দেশ্যই মুনাফা অর্জন। ব্যবসা যেমন সামাজিক দায়বদ্ধতাও সৃষ্টি করে, কিন্তু ব্যবসা করার মুখ্য উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন। তাহলে আমরা 57 লক্ষ টাকা ব্যয় করে অবশ্যই একটা মুনাফা প্রত্যাশা করব। তারপরে ওই মুনাফা প্রত্যাশা করার পরে মুনাফাটি মোট ব্যয়ের সাথে যোগ করে আমরা টেন্ডার মূল্য নির্ধারণ করব। আমাদের উদ্দীপকে উল্লেখ রয়েছে যে মুনাফা আমরা প্রত্যাশা করব মোট ব্যয়ের 10%। তাহলে মোট ব্যয় যদি 57 লক্ষ টাকা হয়, তার 10% হলো 5,70,000 টাকা। আমরা মোট ব্যয়ের সাথে মুনাফা বা প্রত্যাশিত মুনাফা 5,70,000 টাকা যোগ করব। যোগ করে যে ব্যয়টা বের হবে 62,70,000 টাকা, সেটাই হলো দরপত্র বা টেন্ডার মূল্য। তাহলে আমরা যদি এই টেন্ডারে অংশগ্রহণ করি, আমরা টেন্ডার মূল্য দাখিল করব 62,70,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 62,70,000 টাকা টেন্ডার মূল্য নির্ধারণ করে আমরা যখন টেন্ডার দাখিল করব, সেই ক্ষেত্রে যদি আমাদের প্রদত্ত মূল্যটি সর্বনিম্ন মূল্য হয় এবং আমাদের রিপুটেশন যদি ভালো হয়, সব কিছু মিলিয়ে আমরা এই টেন্ডারটি পেতে পারি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা টেন্ডারের প্রয়োজনীয়তা, টেন্ডার মূল্য নির্ণয়, টেন্ডার মূল্য নির্ধারণ, টেন্ডার মূল্যে প্রত্যাশিত মুনাফা সংযোজন সবগুলো ধাপই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরও কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করো। গয়ের সমাধানের পর প্রত্যেকে খাতায় লিখবে টেন্ডার বা দরপত্র কি। লিখে ফেলো দ্রুত। আশা করি তোমরা প্রত্যেকেই সঠিক উত্তরটি লিখবে। দরপত্র মূল্য নির্ধারণে পূর্ব অভিজ্ঞতা হতে কোন কোন উপরিবে অন্তর্ভুক্ত করা হয়। একটু আগে আমি দরপত্র মূল্য নির্ধারণ করে দেখালাম তোমাদেরকে। সেখানে পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা কোন কোন ব্যয়গুলো অন্তর্ভুক্ত করেছি এই ব্যয়গুলো লিখে ফেলো এবং মোট ব্যয়ের সাথে কি যোগ করে দরপত্র মূল্য নির্ধারণ করো। অর্থাৎ আমরা যখন কোনো টেন্ডার দাখিল করতে যাব তখন মোট ব্যয় নির্ণয় করার পরে এটার সাথে কি যোগ করব যাতে দরপত্র মূল্যটা নির্ণয় করা যায়। এই একক কাজের পর প্রিয় শিক্ষার্থীরা তোমরা দলে দলে ভাগ হয়ে যাও। আমি যেভাবে পূর্বে ভাগ করেছি সেভাবে দলে দলে ভাগ হয়ে, এখন বিশেষ পরিস্থিতির কারণে হয়তো তোমাদের সেভাবে করা সম্ভব হবে না, কিন্তু পরবর্তীতে যখন সুযোগ হবে তখন দলে দলে ভাগ হয়ে সেই কাজটি করতে হবে। একটি দরপত্র মূল্য যেথায় কাঁচামাল ব্যয় হবে 2 লক্ষ টাকা, মজুরি ব্যয় 1 লক্ষ টাকা। মজুরির উপর কারখানা ও পরিব্যয়ের হার 10%, কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার 8%, প্রত্যাশিত মুনাফা মোট ব্যয়ের উপর 15%। আমাদের পূর্ববর্তী উদ্দীপকের আলোকে যে করণীয়গুলো আমরা করলাম সেটাতে আমরা মজুরির উপরে কারখানা উপরিব্যয় বের করেছিলাম, আবার মজুরির উপরই প্রশাসনিক উপরিব্যয় বের করেছিলাম। কিন্তু এখানে আমি মজুরির উপরে কারখানা উপরিব্যয় বের করতে বললেও আমি কিন্তু তোমাদেরকে কারখানা ব্যয়ের উপরে, অর্থাৎ মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করার পরে যে কারখানা ব্যয় বের হবে তার উপরে প্রশাসনিক উপরিব্যয় শতকরা হার নির্ণয় করতে হবে। সেই প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার 8% উল্লেখ করে দেওয়া রয়েছে সেই কারখানা ব্যয়ের উপরে। এই কারণে যে কারখানা ব্যয় হবে এটা আমি তোমাদেরকে আবার বলে দিলাম, যেহেতু আমার সমস্যার সমাধান করে দিলাম সেটা থেকে একটু আলাদা। আর প্রত্যাশিত মুনাফা আগের মতোই, আগে ছিল 10%, এখন হয়তো পার্সেন্টটা পরিবর্তন হয়েছে 15%। এই কাজটুকু তোমরা তোমাদের খাতায় লিখে রাখো। এখনই লিখে রেখো, এই বের করে ফেলো। পূর্ববর্তীতে আমি যে গয়ের সমাধান করে দিলাম সেটার আলোকেই এই সমাধানটিকে করতে হবে। শুধুমাত্র কারখানা ব্যয়ের উপরে প্রশাসনিক উপরিব্যয় এটা ধরতে হবে, মজুরির উপর নয়। মজুরির উপরে শুধু কারখানা উপরিব্যয় নির্ণয় প্রভাব ফেলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমি তোমাদের কাছে জানতে চাই ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়ের সূত্র কি, মুখ্য ব্যয়ের সাথে কি যোগ করলে কারখানা ব্যয় পাওয়া যায়। কারখানা ব্যয় এর উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয়ের সূত্রটা কোন সূত্র ব্যবহার করব। আশা করি সবগুলো প্রশ্নের উত্তরই তোমাদের কাছে প্রস্তুত রয়েছে। এবার আমাদের বাড়ির কাজ। উদ্দীপকটি লক্ষ্য করো, আমরা আগের নামই রাখলাম মানিক রতন লিমিটেড। মজুদ পণ্য 6 লক্ষ টাকা প্রারম্ভিক মজুদ, এবং সমাপনী মজুদটা হবে 30/6/2021 3,90,000 টাকা। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 4,20,000 টাকা। তৈরি পণ্যের সমাপনী মজুদ 5,10,000 টাকা। কাঁচামাল ক্রয় 33,60,000 টাকা। উৎপাদন মজুরি
15,30,000 টাকা, কারখানা উপরিব্যয় 1,02,000 টাকা, অফিস ভাড়া, বিদ্যুৎ ও অন্যান্য খরচ 2,04,000 টাকা, অফিস কর্মকর্তা ও কর্মচারী বেতন 1,02,000 টাকা এবং বিক্রয় 1 কোটি টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বেশ কিছু ব্যতিক্রম তথ্য আমি উপস্থাপন করেছি। আশা করি পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের এই সমস্যাগুলো অনলাইনে বা ফোনে, মেসেঞ্জারে, যেভাবে তোমরা প্রয়োজন তোমরা যোগাযোগ করে মজুরির উপর কারখানা ও পরিব্যয় ও কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয় শতকরা হার নির্ণয় করো। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে মুনাফা বা ক্ষতি দেখাও এবং প্রতিষ্ঠানটি একটি দরপত্র অংশগ্রহণ করতে চায়, যেটা কাঁচামাল ব্যয় হবে 40 লক্ষ টাকা, মজুরি ব্যয় প্রাক্কলন করা হয় 30 লক্ষ টাকা, মোট ব্যয়ের উপরে 20% মুনাফা দরে দরপত্র মূল্য নির্ধারণ করতে হবে। এই করণীয়গুলো তোমরা আশা করি সুন্দর মতো সম্পন্ন করতে পারবে। এই করণীয় এর শেষে আমি আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, নিজেকে সুরক্ষিত রাখবে, অন্যকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।